আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি রিজওয়ানা আখি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চলমান লকডাউন বাড়ল এক সপ্তাহ, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। জনজীবনে প্রভাবহীন ১৩তম দিন, স্বাস্থ্যবিধি কার্যকরে নেই নজরদারি। করোনায় আরও ৯৭ জনের মৃত্যু, দোকানপাট খোলা রেখে লকডাউনের মেয়াদ বাড়লেও সুফল মিলবে না, আশঙ্কা বিশেষজ্ঞদের। খোলার দ্বিতীয় দিনে মার্কেট শপিং মলে ক্রেতাদের ভিড়, অনেকেই সারছেন ঈদের অগ্রিম কেনাকাটা, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সম্মিলিত প্রচেষ্টাই পারে মহামারী থেকে সবাইকে মুক্তি দিতে, বললেন প্রধানমন্ত্রী। এসকেপ অধিবেশনে ৪ দফার সুপারিশ পেশ। দর্শক শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, নতুন বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি হবে কাল মঙ্গলবার। তিনি জানান, গণপরিবহন বন্ধ থাকবে। এদিকে চলমান লকডাউনের ১৩তম দিনে কোনো প্রভাব নেই জনজীবনে। মানুষ এবং যানবাহনের চলাচল অনেকটাই স্বাভাবিক। রাস্তায় বাস ছাড়া চলছে সবকিছু। চেকপোস্টে পুলিশের উপস্থিতি নেই, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও নেই প্রশাসনের নজরদারি। বিস্তারিত জানাচ্ছেন এসকে লিটন। নগরীর রাস্তার এমন চিত্র বলে দিচ্ছে ১৩তম দিনে এসে কি অবস্থা রয়েছে সর্বাত্মক লকডাউন পরিস্থিতি। লকডাউনে বাস চলাচল না করলেও রাজধানীর সড়কে চলাচল করে অন্য সব ধরনের যানবাহন। নারী পুরুষ নির্বিশেষে সব বয়সের মানুষ ঘরের বাইরে। মার্কেট শপিং মল খোলা থাকায় বদলে গেছে দৃশ্যপট। ঈদের বাজারে করতে আসলাম, কিন্তু সব কেনাকাটা হয়নি। ঈদের কেনাকাটা শেষ করে যাবো একদম বাড়িতে। অনেকদিন তো বের হই না, সেজন্য বের হলাম। পরে যখন জমবে ঠিক মতো তখন আবার আসবো। মানুষ তো আগে বাঁচতে হবে, বাঁচার পরে না তারপরে কেনাকাটা। সবাই মাস্ক ব্যবহার করতেছে, সব স্বাস্থ্যবিধি মেনে চলতেছে। রাস্তায় ব্যারিকেড থাকলেও নেই পুলিশ, স্বাস্থ্যবিধি কার্যকরে নেই কোনো তৎপরতা। এদিকে চলমান লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ যে আরো এক সপ্তাহ এটাকে কন্টিনিউ করতে হবে। অফিসগুলো যেভাবে আছে অফিসে বন্ধ থাকবে এবং আমাদের গণপরিবহন বন্ধ, সবগুলোই আরো এক সপ্তাহ কন্টিনিউ করতে হবে। কারণ ভারতের অবস্থাটা এত ডিটারিয়েট করছে, হ্যাঁ, এইটা নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি যে এটা যদি বাংলাদেশে চলে আসে, তো এটার জন্য এটা আমাদের সাবধানতা এবং এটা এখন ডিসিশন। তবে আমাদের হয়তো প্রজ্ঞাপন আমাদের কালকে হবে হয়তো। করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ঘরের বাইরে বেরোলে মাস্ক পরার আহ্বান জানান ফরহাদ হোসেন। এসকে লিটন, মাই টিভি, ঢাকা। করোনায় দেশে একদিনে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৩,৩০৬ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২.৮২%। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলে শনাক্তের নিম্নমুখী ধারা ৫%-এর নিচে কমিয়ে আনা সম্ভব হতো। লকডাউনের সময় বাড়ানো হলেও মার্কেট শপিং মল খোলা রাখার কারণে সংক্রমণের হার ২ সপ্তাহ পরে আরও বাড়বে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর বেনজির আহমেদ। মাহবুব সৈকতের রিপোর্ট। দীর্ঘ হচ্ছে দেশে করোনায় মৃত্যুর মিছিল। গেল ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও ৯৭ জনের। এ নিয়ে মোট মারা গেছেন ১১,১৫০ জন। একদিনে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৩,৩০৬ জন। নমুনা পরীক্ষা হয়েছিল ২৫,৭৮৬ জনের। শনাক্তের হার ১২.৮২%। বাংলাদেশে যে লকডাউন হচ্ছে গত ৫ এপ্রিল থেকে, এইটার প্রভাব পড়তে শুরু করেছে। আমাদের সংক্রমণের সংখ্যা আমরা গত সপ্তাহ খানেক ধরে আমরা নিম্নমুখী পাচ্ছি, বা তারও একটু আগে থেকে। আমরা এখনো যে সংক্রমণ ৩,০০০ ৪,০০০ দেখছি কয়েকটা কারণে। একটা হলো গার্মেন্টস এবং আমাদের যে শিল্প খাত খুলে দেয়া আছে, এটার কারণে কিছুটা সংক্রমণ হচ্ছে। আমাদের লোকজন যে বাড়ির বাইরে যাচ্ছে যারা, তাদের কারণে কিছু সংক্রমণ হচ্ছে। বাজার যে খোলা আছে তাদের কারণে কিছু সংক্রমণ হচ্ছে। আমরা যদি ঠিকমতো আইসোলেশন কোয়ারেন্টাইন করতাম এই সময়, গত ৫ই এপ্রিল থেকে যত রোগী হয়েছে, এই ১.৫-২ লাখ রোগীকে যদি আমরা ঠিকমতো আইসোলেট করতাম,
তাহলে আমাদের সংক্রমণ 5%-এর নিচে নামিয়ে আনা সম্ভব হতো। দোকান শপিং মল চালু থাকায় লকডাউনের সময়সীমা বাড়ালেও তা কতটা কার্যকর হবে তা নিয়েও কথা বলেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। স্থিতিটা হবে এরকম যে লকডাউনে আমরা যে সুফল পেতে পারতাম সেই পুরো সুফলটা পাবো না। তাহলে মার্কেটে বিভিন্ন এলাকার লোকজন আসলো, এদের মধ্যে কেউ যদি সংক্রমণ নিয়ে মার্কেটে যায় অথবা মার্কেটের যারা সেলার আছে তাদের মধ্যে কেউ যদি সংক্রমণ ছড়ায়, তাহলে যে পাড়াগুলোতে সংক্রমণ ছিল না এখন সেই পাড়াগুলোতে সংক্রমণ যাবে। আমাদের যে মার্কেট খুলে দেওয়া হলো তার ফলে 14 দিন পরে আমরা হয়তো সংক্রমণের একটু ঊর্ধ্বগতি দেখব। নীতি নির্ধারকদের পাশাপাশি দেশের মানুষকেও সচেতনতার সাথে চলার পরামর্শ দেন প্রফেসর বেনজির আহমেদ। সামনে যদি ঈদে প্রচুর লোকজন বাইরে যায় এবং ঈদে যদি আরো আমাদের নানা বহির্মুখী কর্মকাণ্ড হয়, ঈদের পরে আমরা আরেকটা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। লকডাউনের মধ্যে রাজধানীতে মার্কেট এবং শপিং মল খুলে দেয়ায় দ্বিতীয় দিনে ক্রেতাদের ভিড় চলছে কেনাকাটা, অনেকে সেরে নিচ্ছেন ঈদের অগ্রিম শপিং। সর্বত্র উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। শিউলি রোজা রিপোর্ট। রাজধানীর অভিজাত এলাকায় বিপণী বিতানগুলোয় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নজরদারি বাড়িয়েছে কর্তৃপক্ষ। মাস্ক পরা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দেয়া হচ্ছে স্যানিটাইজার, মাপা হচ্ছে তাপমাত্রাও। মাস্ক পরা অবশ্যই জরুরি, আর স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা সবাই চলি অবশ্যই সবাই ভালো থাকবো, নিজে সচেতন থাকবো, অন্যকে সচেতন থাকার জন্য আহ্বান জানাইতেছি। এভরি কাস্টমারকে মাস্ক পরতে বলতেছি, যদি কারো মাস্ক না থাকে আমরা মাস্ক সেল করতেছি, ওনাদেরকেও বলতেছি আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন। দোকান মালিকরা বলছেন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ক্রেতাদেরও। আমরা প্রত্যেকটা কাস্টমারকে ঢোকার সময় হ্যান্ড স্যানিটাইজার রাখছি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি, মাস্ক সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করতেছি। আমাদের নিজের দায়িত্ব হিসাবে কাস্টমারের হাতে অ্যাক্সেসরিজ ইউজ করার জন্য দিয়ে দিচ্ছি, কারণ কি এখন যে সমস্যা, এই সমস্যার জন্য তো অবশ্যই সবাই মেনে চলতে হবে। তবে রয়েছে ভিন্ন চিত্র। কিছু কিছু মার্কেটে ক্রেতাদের পদচারণায় জমজমাট থাকলেও মাস্ক ছাড়া প্রবেশ করছেন অনেকেই। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বেচাকেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। স্বাস্থ্যবিধি মানা উচিত, সবাইকে একটা প্রোটেকশন নিয়ে বের হওয়া উচিত। মাস্ক ইউজ করা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, কারণ নিজের লাইফের একটা সিকিউরিটিও থাকা দরকার। করোনা মহামারী এ সময়ে শপিং মলে যাবার ক্ষেত্রে বাড়তি সতর্কতার তাগিদ স্বাস্থ্যবিদদের। কোনো কোনো জায়গায় খুব ভিড় লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে যারা সীমিত আয়ের লোকজন যে সমস্ত শপিং মল বা বাজারে যাচ্ছে। বদ্ধ ঘরের যদি অনেকগুলো দোকান থাকে, সেই দোকানে যদি আমরা অনেক মানুষ ভিড় করি এবং ভেতরের পাতার ভেতরেই ঘুরতে থাকে, সেখানে যদি সংক্রমণটা বেশি ছড়ায়। ইচ্ছাকৃতভাবে যারা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করবে তাদের শাস্তির আওতায় আনার পরামর্শ তাদের। এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতেই হবে। বাজার, শপিং মলে যে এলাকাতেই হোক না কেন, এটা নিয়ম মেনে চলতে হবে, নাহলে আমরা কেউ রক্ষা পাবো না। ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তাকে অবশ্যই শাসন করতে হবে। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। করোনার প্রথম ডোজ টিকাদান কার্যক্রম স্থগিত করায় নিবন্ধিত অনেকেই টিকা নিতে এসে ফিরে যাচ্ছে, তবে দ্বিতীয় ডোজ টিকাদান অব্যাহত রয়েছে। এদিকে সংক্রমণ কিছুটা কমলেও নির্ধারিত বেডের চেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে কোভিড ডেডিকেটেড হাসপাতালে। আইসিইউর সংকট চরম আকার ধারণ করেছে। আইসিইউ সুবিধা না পেয়ে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে ফিরে যাচ্ছে রোগীরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। মজুদ কমে আসা ও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তি অনুযায়ী কেনা টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তার কারণে সরকার করোনার প্রথম ডোজ টিকাদান স্থগিত করেছে। হঠাৎ করে টিকা বন্ধ করায় বিপাকে পড়েছে অনেকে। নিবন্ধন গ্রহণের পর নির্ধারিত সময়ে হাসপাতালে এসে স্থগিতের খবর শুনে ফিরে যান তারা। প্রথম ডোজ বন্ধ থাকলেও দ্বিতীয় ডোজ টিকা দেয়া অব্যাহত রয়েছে। অনেকে কিন্তু নির্দেশনা দেখেছে, কিছু লোক এসেছে, কারণ যারা হলো যে টিভিতে অথবা বিভিন্ন বিজ্ঞাপনে দেখেছে তারা আর আসেনি। কিছু লোক এসেছে, তাদেরকে আমরা বলেছি যেহেতু সরকারের নির্দেশনা ঘোষণা অনুযায়ী প্রথম ডোজ আপাতত সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে, সেই জন্য আজকে দিতে পারছি না। আমরা সেকেন্ড ডোজটা আমরা চালিয়েছি। কয়েকদিন করোনা শনাক্ত কিছুটা হ্রাস পেলেও রাজধানীর কোভিড হাসপাতালে এখনও বাড়ছে রোগীর ভিড়। তবে সব হাসপাতালেই আইসিইউর সংকট। আইসিইউ বেডের জন্য রোগী নিয়ে স্বজনরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন। আমরা কয়েকবারই তাদের সাথে ডক্টরের সাথে দেখা করলাম, বললো যে পাবেন, দিবে,
এখন সিস্টাররা বলতেছে এটা আমাদের কাছে এখন নেই, এটা বরাদ্দ কম, আসলে দিবে। এখন আমাদের পেশেন্টের তো সমস্যা হচ্ছে। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে অনেস্টলি যে এখানে জনবল কম আসলে। আমি সকালে 7:30 8 ওষুধ আনছি, দেখা গেছে সিস্টার এসে ওষুধ দিতে প্রায় অনেক সময় লেগে গেছে এখানে। আইসিইউর সুবিধাসহ পরীক্ষা নিরীক্ষার সুযোগ না থাকায় ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল ছাড়ছেন অনেক রোগী। আইসিইউ সিট এখনো খালি নাই, আমাদের যে টেস্ট দরকার এখানে এই টেস্টগুলো আমরা পাচ্ছি না। এই শ্বাসকষ্টটা যখন আইসিইউটা এখানে খালি আইসিইউটা নাই। রোগীর কন্ডিশন দেখে আমাদের বলছে যে এগুলো বাইরে থেকে করা লাগবে। নিয়মিত ব্রিফিংয়ে আইসিইউর সংখ্যা বাড়ানো সহ পরীক্ষা নিরীক্ষার সমস্যার কথা তুলে ধরেন হাসপাতাল পরিচালক। প্রায় 200 বেড আমরা বলেছি যে আইসিইউ আমাদের রয়েছে, সুতরাং এই আইসিইউটা আমাদের ম্যানপাওয়ার বৃদ্ধির সাথে সাথে এবং প্রয়োজনের সাথে সাথে আমরা এগুলো কার্যক্রম শুরু করছি। যেহেতু আমাদের এই প্যাথোলজি ল্যাবরেটরিটা এখনও সম্পূর্ণ সব ইকুইপমেন্ট আমাদের এখানে আমরা স্থাপন করতে পারি নাই, তো কিছু কিছু টেস্ট তো অবশ্যই বাইরে করতে হচ্ছে, যাদের লাগছে একান্তই প্রয়োজন হচ্ছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। কোভিড মহামারী থেকে দ্রুত বের হতে একটি সার্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার সহ 4 দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসক্যাফের ৭৭তম অধিবেশনে এ প্রস্তাব তুলে ধরেন তিনি। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য টেকসই প্রত্যাবাসনে একটি কার্যকর সমাধান বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। পারস্পরিক সমৃদ্ধিতে আঞ্চলিক সহযোগিতার উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশন স্কাপের ৭৭তম অধিবেশন থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত 4 দিনের এই ভার্চুয়াল অধিবেশনের উদ্বোধনী আয়োজনে মন্ত্রী ও সংস্থার প্রধানদের সভায় যুক্ত হন জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান। প্রথম অধিবেশনে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই আয়োজনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন করোনা মোকাবেলায় সরকারের অবস্থান। The COVID-19 pandemic has devastated the health systems and economies across the globe. Nearly 2.95 million people have died and hundreds more are dying every day of the deadly disease. The pandemic has made many people poorer while many others are sliding back to poverty. In Bangladesh, we have announced a stimulus package worth about $14.6 billion, around 4.44% of our GDP, for widening social protection, retaining jobs and bolstering the economy. বল প্রয়োগে বাস্তুচ্যুত করা মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই প্রত্যাবাসনের একটি কার্যকর সমাধান বের করতে আন্তর্জাতিক সমবায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। Bangladesh is hosting over 1.1 million forcefully displaced Rohingyas from Myanmar. We urge the international community to remain focused on this issue for a viable solution through sustainable repatriation. সাম্প্রতিক সংকট উত্তরণ ও উন্নয়নে 4 দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। I recommend taking some measures through SCAP. Number 1, the developed world, development partners and IFIS should come forward in attaining quick recovery from the COVID pandemic. Number 2, to build back better from any crisis, the development approach should be more inclusive, resilient and environment friendly. পারস্পরিক সমৃদ্ধিতে আঞ্চলিক ও সহযোগিতার বিকল্প নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। I thank you all again. করোনা প্রতিরোধে সরকার ব্যর্থ অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছে বিএনপি। স্থায়ী কমিটির সভায় এ দাবির কথা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা প্রতিরোধে করার চেয়ে সরকার কেবলমাত্র নিজেদের দুর্নীতির সুযোগ খুঁজছে বলে অভিযোগ করেন তিনি। সরকার জাতির সাথে প্রতারণা করে নিজেদের অযোগ্যতা এবং দায়িত্বহীনতার প্রমাণ দিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
কোভিড-19 করোনা ভাইরাস মোকাবেলা করতে সরকার শুধুমাত্র নিজেদের দুর্নীতির সুযোগ খুঁজেছে, জনগণের সঙ্গে প্রতারণা করে সমগ্র জাতিকে চরম স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দিয়ে নিজেদের অযোগ্যতা, দায়িত্বহীনতা ও দুর্নীতির প্রমাণ দিয়েছে। জনগণকে এই চরম অনিশ্চয়তা ও জীবনের ঝুঁকি তৈরি করার অপরাধে সরকারকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। সভা মনে করে যে এই সার্বক্ষণিক কথা বলা যে স্বাস্থ্যমন্ত্রী আছেন, তার সকল দায় দায়িত্ব নিয়ে ব্যর্থতা দায় নিয়ে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। করোনার এই সময় রাজনীতি না করে যার যার অবস্থানে থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা মহামারীর মধ্যে হেফাজত নেতাদের বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিবের দাবি হাস্যকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাইদুর রহমান আবিরের আরেকটি রিপোর্ট। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা নিয়ে রাজনীতি না করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের বিভিন্ন সহযোগী সংগঠন এখনো মাঠে আছে, তারা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। বিএনপিও আজ এ ধরনের কাজ করতে পারে, কিন্তু আপনারা শুধু মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতিকেই আঁকড়ে ধরেছেন। সাম্প্রদায়িক অপশক্তিকে সন্ত্রাস জ্বালাও পোড়াও রাজনীতিতে উস্কানি দিচ্ছেন। জনগণ আশা করে আপনাদের লুপ্ত চেতনা ফিরে আসবে, দাঁড়াবে জনগণের পাশে। এদিকে রাজধানীতে এক আলোচনা সভায় হেফাজত নেতাদের গ্রেপ্তার নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছিল, নৈরাজ্য চালিয়েছিল। সরকার যখন তাদেরকে গ্রেপ্তার করছে, তাদের পক্ষে বিবৃতি দিচ্ছে, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বিএনপির মহাসচিব। তাহলে করোনা মহামারীর মধ্যে কি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা যাবে না? আমার প্রশ্ন হচ্ছে, করোনা মহামারীর মধ্যে যারা জনগণের গাড়ি ঘোড়া পোড়ায়, যারা জনগণের সম্পত্তিতে আগুন দেয়, তাদের বিরুদ্ধে কি এই বাংলাদেশে ফৌজদারি আইন অকার্যকর করে দিতে হবে? করোনার মধ্যে রাজধানীতে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী অব্যাহত রেখেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। আবারও 7 দিনের রিমান্ডে পাঠানো হলো আলোচিত সমালোচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে। মতিঝিল এবং পল্টন থানায় দায়ের করা নাশকতার 2 মামলায় দুপুরে মামুনুলের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিবকেও 3 মামলায় 10 দিন এবং মাওলানা জালাল উদ্দিন কাশেমিকে 2 মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আরও জানাচ্ছেন ডেনিত রং। হামলা ও নাশকতার অভিযোগে মোহাম্মদপুর থানায় করা মামলায় 7 দিনের রিমান্ড শেষে আদালতে নিয়ে আসা হয় হেফাজতে ইসলামের আলোচিত সমালোচিত নেতা মাওলানা মামুনুল হককে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে তোলা হয় কাঠগড়ায়। 2013 সালে মতিঝিলে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচিতে সহিংসতা এবং গত 26 মার্চ বায়তুল মোকাররমে নরেন্দ্র মোদী বিরোধী সমাবেশকে ঘিরে নাশকতার ঘটনায় মতিঝিল ও পল্টন থানার 2 মামলায় 10 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে 2 মামলায় মামুনুলের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। সরকারকে উৎখাত করার তারা পরিকল্পনা করেছিল এবং তার একটা নাশকতা পরিণতি সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি সারা বিশ্বে তারা নষ্ট করেছে। এই ঘটনায় 7 জন নিহত হয়েছে। ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে পুলিশ এটি উদ্ঘাটন করতে চায়, যার জন্য এই পুলিশ তার 10 দিনের রিমান্ড চেয়েছে এবং আদালত আগের মামলাটি যেটা 13 সালে ঘটনায় সেখানে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে এবং বায়তুল মোকাররমের যে ঘটনায় এই ঘটনায় 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। মামুনুলের আইনজীবী জানান, এসব মামলার কোনোটিতেই মামুনুলের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ নেই। আমরা তো অনেকে জানিও না যে এই মামলায় আসামি আছি। আমি তো এই মামলায় অনেক কাগজপত্র পাই নাই। এই মামলাগুলো একটা টাফ কেস, গভর্নমেন্ট এই মামলাগুলো দিয়ে রেখেছে
যখন গভর্নমেন্টের সাথে সম্পর্কের অবনতি হয় তখন তাদেরকে ধরে নিয়ে আসবে, আবার যখন জামিন পাবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আবার ছাড়বে। এই মামলার কখনো চার্জশিট হবে বলে আমি মনে করি না। মামুনুল হকের বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন স্থানে অন্তত 20টি মামলা রয়েছে বর্তমানে। মাওলানা মামুনুলের পাশাপাশি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিবকে 3 মামলায় 10 দিনের এবং সহকারী মহাসচিব জালালউদ্দিন আহমেদ কাশেমিকে 2 মামলায় 7 দিনের রিমান্ডের আদেশ দেন সিএমএম আদালত। তাদের বিরুদ্ধেও নাশকতার বিভিন্ন মামলা রয়েছে। ড্যানি ত্রং, মাইটিভি, ঢাকা। চলতি বোরো মৌসুমে 6,50,000 মেট্রিক টন ধান, 11,50,000 মেট্রিক টন আতপ এবং সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 40 টাকা কেজি দরে 10 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, 39 টাকা কেজি দরে 1,50,000 মেট্রিক টন আতপ চাল এবং 27 টাকা কেজি দরে 6,50,000 মেট্রিক টন ধান কেনা হবে। দুপুরে এক অনলাইন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বোরো ধান আগামী 28 এপ্রিল 2021 থেকে এবং চাল 7 মে থেকে সংগ্রহ শুরু হবে। আমাদের চাউল উৎপাদন 3,87,24,000 আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা দেখা যায়। পরে বিবিএস এর রিপোর্টে যখন দেখা যায় 3,66,000। এইবার যেহেতু 21 লক্ষ মেট্রিক টন বিবিএস এর রিপোর্ট মোতাবেক দেখা যায় যে 21 লক্ষ মেট্রিক টন কম উৎপাদিত হয়েছে, সেই হেতু এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করে। যখন আমরা দেখেছি যে এটার সাপ্লাই কম আছে তখন আমরা আমদানির প্রক্রিয়া গ্রহণ করেছি এবং যে আমরা সঠিক সময় কৃষকেরা ন্যায্য মূল্য পাওয়ার পরে সঠিক সময় আমরা সিদ্ধান্তটা নিয়েছি এবং বাজারের ঊর্ধ্বগতি আমরা রোধ করতে পেরেছি বলে আমার বিশ্বাস। লকডাউন কিছুটা শিথিল হওয়ায় রাজধানীর ধানমন্ডিতে জমজমাট ইফতার বাজার। নানা শ্রেণী পেশার মানুষ বিকেলে ভিড় করেন ইফতারের দোকানে। তবে লকডাউনে এবার ইফতারে রকমারি আয়োজন নেই বলে জানান বিক্রেতারা। বেচাকেনায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না কেউ। শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। জিলাপি, হালিম, দই বড়া, সিঙ্গারা, সমুচা, রোলসহ রকমারি খাবারের পসরা সাজিয়ে বসেছে ধানমন্ডির ইফতার বাজার। দুপুরের পর থেকে বিক্রেতারা ব্যস্ত ইফতার আইটেম সাজাতে। লকডাউন শিথিল হয় রোজার 13তম দিনে এসে জমজমাট বেচাকিনা। বিকেলের দিকে ক্রেতা সমাগম বৃদ্ধি পায়। আমরা আমাদের খাবার স্বাস্থ্যবিধি মেনেই তো করতেছি আর যেহেতু করোনা ভাইরাস প্রাদুর্ভাব আছে দেশে, তো আমরা প্রত্যেকটা আইটেমের র্যাপ করেছি। আর আমরা যারা স্টাফ আছি তারা মুখে মাস্ক পরিধান করেছি, স্যানিটাইজ করতেছি। অনেকেই শৌখিন ইফতারের খোঁজে ভিড় জমান দোকানে। তবে দাম নিয়ে রয়েছে বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। বাইরে থেকে খাবার নিচ্ছি টেস্ট চেঞ্জের জন্য, দেখি ফ্যামিলি সবাই মিলে খেয়ে কেমন লাগে। সব সময় তো আর নেওয়া হয় না, মাঝে মধ্যে যখন বাচ্চারা খাওয়ার একটু আবদার করে সেই কারণে নেওয়া আসা। আইটেমটা ভিন্ন, রেসিপিটাও ভিন্ন, যার জন্য এখানে আসা হয়। মানুষগুলো যেন ঠিক মতো খেয়ে স্বাস্থ্যসম্মত থাকে। মনে হচ্ছে যে স্বাস্থ্যসম্মত খাবারের মান আছে মোটামুটি। করোনার কারণে ইফতার বাজারে নেই পুরনো আমেজ বলে জানালেন বিক্রেতারা। বেচাকিনি খুবই কম করোনার কারণে, লকডাউনের কারণে। প্রতি বছর আমরা যেভাবে ইফতারি সেল করি ওই রকম 50% হচ্ছে না। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানতে বলা হলেও ইফতার বাজারে তা লক্ষ্য করা যায়নি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি, ঢাকা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।